সিরিজ প্রোগ্রামের আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। সো এই ক্লাসে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, বলা হয়েছে 1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/n, এই যে একটা ধারা আছে, এই ধারার যোগফল আমাদেরকে বের করতে হবে। এখানে n, এই যে n, এই nটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ n গ্রেটার দেন 0। এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে এই যে n এটা হচ্ছে z প্লাস, অর্থাৎ এই যে n এগুলো হচ্ছে 0 থেকে বড় পূর্ণ সংখ্যা। ঠিক আছে, একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে হবে যেখানে ধারাটার যোগফল 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে। তো এই টোটাল ব্যাপারটাকে আগে আমরা একটু বোঝার চেষ্টা করব, তারপর হচ্ছে আমরা এটাকে সমাধান করব। তো প্রথম কথা হচ্ছে, এখানে ধারাটা যদি আমাদের এরকম হতো, দেখেন, অর্থাৎ যদি সবগুলোর সামনে প্লাস থাকতো তাহলে খুব ইজিলি আমরা এই ধারাটার যোগফল বের করতে পারতাম যদি প্লাস থাকতো। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে এখানে মাইনাস, এখানে মাইনাস, তার মানে এখানে হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস, অর্থাৎ এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এইরকম যে ধারাগুলো থাকে, এই ধারাগুলোকে বলা হয় প্রত্যবর্তী ধারা। এই ধারাগুলোকে কি বলা হয়? প্রত্যবর্তী ধারা বলা হয়। এবং প্রত্যবর্তী ধারায় যখন আমরা কোনো একটা সমস্যার সমাধান করতে চাই প্রত্যবর্তী ধারার সাহায্যে, তখন আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু আমাদেরকে ফলো করতে হয়। এবং আপনি যদি নিয়মটা ফলো না করেন তাহলে কিন্তু আপনি প্রত্যবর্তী ধারা রিলেটেড কোনো কনসেপ্টকে ক্লিয়ারলি করতে পারবেন না। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা একটু এখানে বোঝার চেষ্টা করব। এই যে দেখেন, এই জায়গাটাতে আমরা একটু আসি। তো এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, দেখেন, প্রত্যবর্তী ধারার পদগুলোর চিহ্ন পর্যায়ক্রমে পরিবর্তন হয়। অর্থাৎ একটা ধারার পদগুলোর চিহ্ন যদি পর্যায়ক্রমে পরিবর্তন হয়, যেমন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তখন সেটাকে কিন্তু প্রত্যবর্তী ধারা বলা হয়। এবং এক্ষেত্রে লুপের পূর্বে, ডু লুপ ব্যবহার করার পূর্বে প্রথম পদের চিহ্ন অনুসারে কে ইকুয়াল টু 1 অথবা কে ইকুয়াল টু -1 বসাতে হয়। যদি আমাদের প্রথম পদের সামনে প্লাস থাকে, প্রথম পদ যদি ধনাত্মক হয়, অর্থাৎ আমাদের প্রথম পদ কি ছিল? 1 - 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4, তারপরে এভাবে এটা 1/n পর্যন্ত। তার মানে দেখেন, এখানে প্রথম যে পদ 1, তার সামনে কিন্তু প্লাস। তো প্লাস যদি থাকে তাহলে কে ইকুয়াল টু 1 বসাবো। আর যদি আমাদের কোশ্চেনটা এরকম হতো -1 প্লাস হাফ মাইনাস 1/3 প্লাস 1/4, এরকম যদি হতো তাহলে কিন্তু আমরা কি করতাম? কে ইকুয়াল টু -1 বসাতাম। ঠিক আছে, এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এন্ডো এর পূর্বে কে ইকুয়াল টু মাইনাস কে লিখতে হবে। সো প্রাথমিক ধাপ আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আমরা এই প্রবলেমটাকে সমাধান করব। চলুন, তো প্রথমত আমরা এটার সমাধানে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছি যে এখানে n সংখ্যক পদ রয়েছে। সো n এর মান কিন্তু আমরা জানি না, n একটা অজানা রাশি। সো অজানা রাশি থাকলে সবার প্রথমে কিন্তু সেটা আমাদেরকে রিড করতে হবে, কিবোর্ড থেকে রিড করতে হবে। আর এইটা কিন্তু ইন্টিজার না, এগুলো হচ্ছে ভগ্নাংশ। সো এখানে ইন্টিজার সাম লেখা যাবে না। ঠিক আছে, সো প্রথমতই আমরা কি লিখবো? প্রথমতই আমরা লিখবো রিড। সো আমরা কিবোর্ড থেকে কাকে রিড করব? এই এনটাকে রিড করব। আচ্ছা, কিবোর্ড থেকে রিড করার মানে কি? কিবোর্ড থেকে রিড করার মানে হচ্ছে এখানে যে আপনি ধারার যোগফলটা নির্ণয় করবেন, এখানে কতগুলো পদের যোগফল নির্ণয় করবেন, এই ব্যাপারটাই হচ্ছে রিড করা। অর্থাৎ এখানে যদি আমি n সমান 10 ধরি তাহলে প্রথম 10টা পদ আপনি যোগ করবেন। যদি আপনি n ইকুয়াল টু 20 ধরি তাহলে 20টা পদের যোগফল বোঝানো হবে। অর্থাৎ n দ্বারা কতগুলো পদ আছে এখানে, সেই পদকে সূচিত করে। সো পদের মানটা তো এখানে দেয়া নাই, সো অবশ্যই আপনাকে একটা পদের মান দিতে হবে, যে কতগুলো পদের মান আপনি নির্ণয় করবেন। এই ব্যাপারটাই হচ্ছে রিড। আশা করি ক্লিয়ার। ওকে, তারপর আমাদেরকে কি করতে হবে? তারপর আমাদেরকে সাম ধরতে হবে। দেখেন, আমরা কি ধরবো? সাম। সো এটা যেহেতু আমাদের কি ভগ্নাংশ, সো সাম সমান আমরা কি ধরবো? 0। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি ধরি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ধরি 0.0। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি ধরবো? দেখেন, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ধরি 0। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ধরি 0.0 এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাম সমান হচ্ছে, দেখেন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটু আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, যদি আমাদের প্রশ্নটা ভগ্নাংশ হয় তাহলে 0.0, আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 0.0 দেওয়া যাবে না। কারণ আমরা কিন্তু আমাদের বেসিক ক্লাসে বলেছিলাম
ইন্টিজার নাম্বার যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো সর্বদাই পূর্ণ সাংখ্যিক থাকবে, অর্থাৎ দশমিক বসানো যাবে না। আর যদি সেটা ফ্লোটিং পয়েন্ট হয় বা ভগ্নাংশ হয় অর্থাৎ রিয়েল হয় তখন দশমিক দিতে হবে। সো আমাদের এখানে সাম সমান হলো 0.0। এখন প্রত্যবর্তী ধারার কথাটাতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে লুপের পূর্বে, ডু লুপ ব্যবহার পূর্বে আমাদেরকে ইকুয়াল টু 1 বসাতে হবে। ডু লুপ ব্যবহারের পূর্বে আমাদেরকে কে ইকুয়াল টু 1 বসাতে হবে। সো আমরা প্রথমত লিখলাম কে ইকুয়াল টু 1, তারপর আমরা ডু লুপ ব্যবহার করব। সো মনে করেন আমরা ডু লুপে এখানে ব্যবহার করলাম, এখানে মনে করেন আই। এখন দেখেন এখানে মানে পরিবর্তনশীল রাশি কোনগুলা? নিচের গুলা। যেমন এই যে 1, এই 1 কে আমরা 1/1 লিখতে পারি, তাহলে 1/1, 1/2, 1/3, 1/4, 1/n। তাহলে এই 1 থেকে এই n পর্যন্ত এই পদগুলোকে আমরা ডু লুপের মধ্যে ব্যবহার করব। ডু লুপের স্ট্রাকচারটা কি ছিল মনে আছে? ডু এলসিবি অর্থাৎ লুপ কন্ট্রোল ভেরিয়েবল সমান ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু আর হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে এখানে এলসিবি বলতে আই, জে, কে, এল, এম, এন এই 6টার মধ্যে যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়। আর এই 7টা হচ্ছে লেভেল নাম্বার। আপনি যদি লেভেল নাম্বার দেন তাহলে কন্টিনিউ লিখতে হবে, আর যদি লেভেল নাম্বার না দেন অর্থাৎ যদি আপনি এখানে 7 না দেন তাহলে কন্টিনিউর পরিবর্তে জাস্ট এন ডো লিখে দিতে হবে। দ্যাটস ইট, আর কিছু না কিন্তু। সো এখানে ইনিশিয়াল ভ্যালু কত? 1, ওকে। ফাইনাল ভ্যালু কত? n। আর এখানে ইনক্রিমেন্ট কত দেখেন? 1 2 3 4 5 6, তার মানে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 1। ইনক্রিমেন্ট যদি 1 হয় সেটা লেখার প্রয়োজন হয় না। আচ্ছা, এখন এখানে আরেকটা প্রশ্ন আপনার মনে আসতে পারে, ব্যাপারটাগুলো আমরা একটু ক্লিয়ার করি। এখানে আমরা আই বসিয়েছি, আমরা কি এখানে কে বসাতে পারবো? উত্তর হচ্ছে না, কারণ আপনি অলরেডি কে লিখে ফেলেছেন। তাহলে আমরা কি এন বসাতে পারবো? উত্তর হচ্ছে না, কারণ আমাদের প্রশ্নের মধ্যে এন বলে একটা ভেরিয়েবল অলরেডি আছে। অর্থাৎ যদি এখানে এন না থেকে যদি এখানে মনে করেন জে থাকতো তাহলে আমরা এখানে এন লিখতে পারতাম। অর্থাৎ কোয়েশ্চেনের মধ্যে এন থাকলে এখানে এন লেখা যাবে না। আই হোপ ক্লিয়ার। তার মানে এখানে যেহেতু আমরা অলরেডি কে ব্যবহার করেছি এবং এন ব্যবহার করেছি, সো কে এবং এন ব্যতীত আর কি কি আছে? আই আছে, জে আছে, কে, এল, এম, এন, সরি এম। এই 4টার মধ্যে যে কোনো একটাকে আপনি এখানে আমাদের লুপ কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে হবে। ব্যাপারটা আশা করি টোটালি ক্লিয়ার, তাই না? ওকে, এখন আমরা সূত্র লিখব সামের। কার সূত্র লিখব? সামের সূত্র লিখব। ওকে, সো আমরা কি লিখব দেখেন, সাম ইকুয়াল টু সাম প্লাস। তাহলে এখন দেখেন উপরে কত আছে? উপরে আছে 1, উপরে কত আছে? 1 আছে। কি আছে একটু ব্যাপারটা ক্লিয়ার করেন। উপরে কি আছে? 1 আছে, ঠিক আছে। আচ্ছা, আর নিচে কি আছে? মানে 1 2 3 4 5 6 7 8 9 এইরকম কিন্তু আমাদের নিচে আছে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যেহেতু উপরে আমাদের কি আছে? 1 আছে। যেহেতু উপরে আমাদের কি আছে? 1 আছে এবং নিচে হচ্ছে আমাদের মানগুলো পরিবর্তন হচ্ছে, তার মানে এবং এটা যেহেতু ভগ্নাংশ, সো এখানে আমাদের ফ্লট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ফ্লট ব্যবহার করতে হবে। এখন লক্ষ্য করি আমরা, সো আমরা এখানে লিখবো, এখানে কে আছে, সো প্রথমে তো আমরা কেটাকে গুণ করে দিব। প্রশ্ন হচ্ছে কে কে আমরা কেন গুণ করব? এই কে গুণ করার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে, আমরা একটু বলছি। এখানে 1, ঠিক আছে। সো 1 এর পরিবর্তে আমরা লিখব ফ্লট 1.0, তারপর নিচে হচ্ছে 1 2 3 4 n, অর্থাৎ এগুলা কার মান? আই এর মান। সো আমরা কি লিখব? এফ এল ও এ টি ফ্লট আই। এখন এখানেই হচ্ছে আপনার প্রশ্ন চলে আসবে, যে আমরা কেন এখানে আচ্ছা, এখানে একটু জিনিস লক্ষ্য করি, এইটাকে আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা একটু সামনে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? যে ফ্লট উপরে হচ্ছে কত? উপরে হচ্ছে আমাদের 1, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে আমাদের কত? নিচে হচ্ছে আমাদের আই। এখন দেখেন আমরা কিন্তু কে সমান 1 ধরেছিলাম, সো এখানে আমরা 1 না লিখে আমরা লিখব কে। আচ্ছা, এখন লক্ষ্য করি এখন আমরা কি করব? প্রিন্ট করব। প্রিন্ট, সো প্রিন্টের আগে কিন্তু আমাদের কন্টিনিউ আছে, মনে রাখতে হবে প্রিন্টের আগে আমাদের কন্টিনিউ। এখন দেখেন এখানে কি বলা ছিল? যদি এরকম হয় তাহলে লুপের পূর্বে আমরা কে ইকুয়াল টু 1 বসাবো এবং এন্ডো এর পূর্বে অর্থাৎ কন্টিনিউর পূর্বে আমরা কে ইকুয়াল টু মাইনাস কে বসাবো। সো আমরা এখানে কে ইকুয়াল টু কি বসাবো? মাইনাস কে, অর্থাৎ কে ইকুয়াল টু মাইনাস কে।
কে ইকুয়াল টু মাইনাস কে। তারপর আমরা এটাকে প্রিন্ট করে দেবো, আমাদের কাজ কিন্তু শেষ। আমরা এটাকে একেবারে প্র্যাকটিক্যালি দেখবো, আমরা এটাকে অবশ্যই প্র্যাকটিক্যালি দেখবো যে ব্যাপারটা কেমন হয়। আচ্ছা, সো আমরা এখন কি করব, এটাকে প্রিন্ট করে দিব। সো আমরা কি লিখবো দেখেন, সরি প্রিন্টের আগে কিন্তু কন্টিনিউ। সো এখানে যেহেতু আমরা লেভেল নাম্বার দিয়েছি, সো এখানে আমরা কন্টিনিউ লিখবো। আর এখানে যদি আমরা 7 না দিতাম তাহলে আমরা এখানে এন্ড লিখতাম। সো আমরা কাকে কন্টিনিউ করব, এই লাইন থেকে কন্টিনিউ করব। সো আমরা এখানে লিখবো 7, তারপর এটাকে আমরা প্রিন্ট করে দিব। প্রিন্ট কাকে করব, সামকে, তারপর এটাকে স্টপ করে দিব, তারপর এটাকে আমরা এন্ড করে দিব। এখন চলুন আমরা ব্যাপারটাকে একটু অ্যানালাইজ করি, আমরা কি করলাম একটু এটাকে আমরা পর্যালোচনা করি, যে আমরা যে করলাম এটা আসলে ঠিকঠাক আছে কিনা, এটা তো আমাদেরকে একটু বুঝতে হবে, তাই না? ওকে, সো প্রথমত হচ্ছে n কে আমরা রিড করলাম। সো আমরা ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য, আমরা ধরে নিলাম n সমান 10। আমরা হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিলাম n সমান 10, আপনি যে কোনো কিছু ধরতে পারেন। সাম ইকুয়াল টু 0.0। কেন আমরা 0.0 ধরলাম, কারণ এটা হচ্ছে ভগ্নাংশের যোগফল। ভগ্নাংশের যোগফল হলে আমরা সাম হলে 0.0 ধরবো, আর যদি সেটা গুণ হয় অর্থাৎ প্রোডাক্ট সিরিজ হয় তাহলে আমরা 1.0 ধরবো। আচ্ছা, আমরা ধরে নিলাম সাম ইকুয়াল টু 0। সো আমি এখানে লিখলাম সাম ইকুয়াল টু 0, আচ্ছা 0ই লিখলাম, এটা রাফ কিন্তু এটা অঙ্ক না। কে ইকুয়াল টু 1, তারপরে জে ইকুয়াল টু মানে আই এর মান 1 থেকে n। সো আমরা ধরে নিলাম প্রথমে আই এর মান হচ্ছে 1, তারপর সাম ইকুয়াল টু সাম প্লাস, একটু বুঝি আমরা, সাম ইকুয়াল টু সাম প্লাস, তাহলে আগের সাম হচ্ছে 0 প্লাস ফ্লোট এ, তাহলে এখানে সরি ফ্লোট কে, এখানে কে বলতে কত, এখানে কে বলতে হচ্ছে 1, তার মানে 1 ডিভাইডেড বাই ফ্লোট আই। আই এর প্রথম মান কত 1, এই যে দেখেন আই এর প্রথম মান হচ্ছে 1। তো ফ্লোট, এখানে আমরা ফ্লোট লিখবো না, এটা জাস্ট রাফ বোঝার জন্য যে আমাদের সিরিজটা হয়েছে কিনা এটা বোঝার জন্য। সো আমরা যদি এখানে কে সমান 1 আর জে সমান 1 বসাই তাহলে এটা হয়ে যাবে 1/1। 1/1 মানে 1, এই যে দেখেন আমাদের প্রথম পদ হচ্ছে 1। এখন যেহেতু আমাদের প্রথম পদ 1, তার মানে এইটা এখন থাকবে। সো আমাদের এই সামটা বাদ যাবে, ঠিক আছে, আগের সাম বাদ পরেরটা থাকবে। তারপর কে ইকুয়াল টু মাইনাস কে। সো কে ইকুয়াল টু মাইনাস কে, আগে কে কত ছিল 1, মাইনাস কে অর্থাৎ -1, তাহলে এই কে বাদ, এই কে বাদ। আচ্ছা, তারপর দেখেন i ইকুয়াল টু 1 থেকে n। সো i এর মান আমরা জানি কি, আমরা ডু লুপের সূত্রটা কি জানি, i প্লাস ইনক্রিমেন্ট, এটা সূত্র। ডু লুপের মধ্যে আপনি যে লুপ কন্ট্রোল ভেরিয়েবলটা ইউজ করবেন, এইটার পরবর্তী যে ভ্যালুটা আসবে সেইটার ফর্মুলা হচ্ছে i প্লাস ইনক্রিমেন্ট, যে পার্থক্যটা থাকবে। তাহলে এখানে পার্থক্য কত 1, তাহলে আগের কে ছিল 1, তাহলে 1 প্লাস 1 দ্যাট মিন্স 2। তাহলে আগের i ছিল 1, এটা বাদ, নতুন i হচ্ছে 2। আচ্ছা, তারপর কি, তারপর সাম ইকুয়াল টু সাম প্লাস, তাহলে সাম ইকুয়াল টু সাম, তাহলে আগের সাম কত 1। ওকে, তারপর দেখেন ফ্লোট কে, এখন কে বলতে কত -1, কে বলতে কত -1। এই 1টাকে কিন্তু এখন আর কম্পিউটার চিনে না, কম্পিউটার একেবারে লেটেস্ট মানগুলাকে শুধু মনে রাখে, আগের মানগুলাকে সে ভুলে যায়। তাহলে এখানে আমাদের কে সমান কত এখন -1, সো -1 ডিভাইডেড বাই ফ্লোট আই, আই সমান কত এখন 2, আই সমান 2, তাহলে আমরা কি পেলাম 1 মাইনাস হাফ। এইভাবে আপনি কে এর মান এইভাবে আই এর মান যতক্ষণ পর্যন্ত না n হবে, অর্থাৎ n বলতে আমরা যদি 10 ধরি তাহলে 10 হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ হবে। এখন মনে করেন n সমান 10, তো যখনই n সমান 11 হয়ে যাবে তখন কিন্তু আর এইটা এখান থেকে এখানে কন্টিনিউ হবে না, তখন কি হবে, এটাকে প্রিন্ট করে দিবা। এটা হচ্ছে আমাদের প্রিন্ট স্টেটমেন্ট, তারপর স্টপ করে দিতে হবে এবং এটাকে এন্ড করে দিতে হবে। তো এই ছিল এই প্রোগ্রামটির সমাধান। আচ্ছা, এখানে একটা জিনিস আমার মিস্টেক হয়েছে, যোগফল 4 দশমিক পর্যন্ত নির্ণয় করার কথা বলা হয়েছে। সো এটাকে এভাবে লিখলে হবে না, এখানে আপনাকে ফরম্যাট ব্যবহার করতে হবে। আচ্ছা, সমস্যা নাই, আমি বলছি সবকিছু বলবো, কোনো সমস্যা নাই। সো আমরা কি লিখবো, আমরা লিখলাম প্রিন্ট 20 সাম। এখানে বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল বের করতে হবে। 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল বের করার মানেটা কি, মানেটা হচ্ছে দশমিকের পরে 4 ঘর থাকবে, জাস্ট এতটুকু, আর কিছু না। তাহলে আমরা এখানে কি লিখবো, ফরম্যাট। সো প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করব। প্রথমত আমরা কি করব, একটা ব্ল্যাঙ্ক স্পেস আমরা ইউজ করব। তারপর আমরা সাম করব, তাহলে ইনভার্টেড কমা কমা। এখানে এই যে আমরা যোগফলটা নির্ণয় করব, এটা কিন্তু ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ এটা কিন্তু দশমিক বিন্দু, মনে রাখতে হয় দশমিক বিন্দু। তাহলে এই ফ্লোট মানে হচ্ছে দশমিক বিন্দু। এখন কত দশমিক পর্যন্ত,
4 দশমিক পর্যন্ত। এখন 4 দশমিক পর্যন্ত মান নির্ণয় করার মানেটা কি একটু বলেন তো। যেমন এই যে সংখ্যাগুলো এখানে আমরা যদি n সমান 10 দেই তাহলে হবে এরকম, তখন আমাদের মানটা হবে এরকম। তাহলে এইগুলোর যে আমরা যোগফলটা করব সেটা কিন্তু দশমিকে আসবে। কিসে আসবে? দশমিকে আসবে। এখন এই দশমিকে যে মানটা আসলো এই ব্যাপারটাকে যদি আমরা এখানে লিখি তাহলে এটা দশমিকের পরে কয় ঘর থাকবে? দশমিকের পরে 4 ঘর থাকবে। তো আমি মনে করেন লিখলাম আমরা 8.4। কি লিখলাম আমরা? 8.4 লিখলাম। এখন এই ব্যাপারটার মানেটা কি? এই যে আমরা লিখলাম এইটার মানেটা কি একটু বলছি আমি। দেখেন, এটাকে স্টপ করে দেন, এন্ড করে দেন। এখন এইটা একটু বলছি যে এই যে f8.4 এটা কিভাবে অ্যাকচুয়ালি হলো। এটা অ্যাকচুয়ালি এরকম, ব্যাপারটা এরকম। মনে করেন, দেখেন, মনে করেন এটা দশমিকের পরে কয় ঘর থাকবে? 4 ঘর। কিন্তু এই যে 8, এই 8 মানে হচ্ছে 8টা ঘরে প্রিন্ট হবে, যেখানে দশমিকের পরে হবে 4 ঘর। সো দশমিকের পরে 4 ঘর হবে, কিন্তু ঘর হবে টোটাল কয়টা? 8টা। দেখেন 8.4, এখানে এইটার থেকে আপনি যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। তবে দেখেন 0.4 একটু লক্ষ্য করি আমরা। 8.4 এর মানে টোটাল গড় হবে 8টা, দশমিকের পরে হবে 4টা। আচ্ছা, একটু আমরা লিখি 1টা 2টা 3টা 4টা। এই 4টা গড় দশমিকের পরে। সো আমরা ধরে নিলাম এখানে 2 3 0 5 দশমিকের পরে কিন্তু এগুলা, ঠিক আছে। সো এখানে একটা, এই যে দশমিকের এখানে একটা কি আছে? দশমিক। সো দশমিকের জন্য কিন্তু একটা গড় থাকবে, দশমিকের জন্য একটা গড় থাকবে। এখন এই যে মানটা এখানে টোটাল গড় কয়টা? 8টা, কারণ এখানে 8, টোটাল গড় 8টা। তাহলে আমরা এখানে দিয়েছি কয়টা? 5টা। রইলো কয়টা? 3টা। একটু লক্ষ্য করি, রইলো কয়টা? 3টা। সো 1টা 2টা 3টা। সো এই 3টা করে কোনো মান কিন্তু থাকবে না, কোনো মান থাকবে না। এখন এই যে সামনে আমরা 2x দিলাম, এর মানে হচ্ছে আমরা যখন সাম লিখবো তখন এই সামের সামনে 2টা ঘর ফাঁকা থাকবে। ব্যাপারটাকে আমি একটু বোঝাই। প্রথম বিষয়টা হচ্ছে 8.4 মানে হচ্ছে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা ঘর হবে। এটা আমাদের ওকে। এবং দশমিকের পরে হবে 4 ঘর। সো দশমিকের পরে 4 ঘর আমি দিলাম, আর দশমিকের জন্য 1 ঘর, আর এই 3 ঘর ফাঁকা থাকবে। এখন মনে করেন আপনি কি করলেন, এখানে 8 না দিয়ে আপনি এখানে দিলেন মনে করেন 3। এইটা কি কখনো সম্ভব? না, এটা কখনোই আপনি দিতে পারবেন না। আমি একটু আগে বলেছিলাম যে এখানে 8 এর জায়গায় আপনি যে কোনো কিছু দিতে পারবেন, তবে এখানে কিছু কথা আছে। কথাটা কি? কথাটা হচ্ছে আপনাকে এখানে এই সংখ্যা দ্বারা বোঝানো হয় আপনি কত ঘরে মানটাকে প্রিন্ট করবেন, এই জিনিসটা এখানে বোঝানো হয়। এখন এখানে যদি আমি 3 দেই, তার মানে সে মানটা প্রিন্ট করবে 3 ঘরে, বা দশমিকের উপরে 4 ঘর। তো দশমিকের উপরে যদি 4 ঘর হয় তাহলে দশমিক সহ কয় ঘর? 5 ঘর। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আপনি বলেন তো এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? দশমিকের পরে যদি 4 ঘর হতে হয় তাহলে মিনিমাম আমাদের 5টা ঘর থাকতে হবে দশমিক সহ। কিন্তু আমরা যদি 3 দশমিক লিখি তার মানে টোটাল প্রিন্ট করবে 3 ঘরে, কিন্তু দশমিকের পরে 4 ঘর। এটা কি সম্ভব? না, সম্ভব না। সো এখানে আমরা এমন সংখ্যা ব্যবহার করব, যদি আমি এখানে 10.4 দিতাম কোনো সমস্যা নাই। তখন এরকম ব্যাপারটা হতো যে দশমিকের পরে কয় ঘর? 4 ঘর, দশমিক সহ হয়েছে 5 ঘর, আরো 5টা ঘর থাকবে। তার মানে এটাকে আমরা এভাবে দিয়ে দিলাম 1টা 2টা 3টা 4টা 5টা। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে দশমিকের পরে যত থাকবে, দশমিক সহ কয় ঘর দরকার তত অথবা তার চেয়ে বেশি সংখ্যা আপনাকে সামনে লিখতে হবে। আই হোপ ক্লিয়ার। খুবই সিম্পল বিষয়। তো এই ছিল এই প্রোগ্রামটির সমাধান। যদি আমি এটাকে আপনাদেরকে প্রোগ্রামিং এ দেখাতে পারতাম তাহলে ব্যাপারটা হয়তোবা আরেকটু সুন্দর হতো। আপনারা যে কাজটা করবেন, আমি একটু এখানে আসি। আপনারা যে কাজটা করবেন, আপনারা চেষ্টা করবেন, এখানে আমি একটি দেখেন আপনারা চেষ্টা করবেন এই ব্রাউজারে আসার জন্য। অনলাইন ডট, আমি এখানে একটু লিখে দিচ্ছি, দেখেন অনলাইন তারপর হচ্ছে gdb.com, এইটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসে এখানে আপনার প্রোগ্রামিংটা লিখে যদি এখানে রানে ক্লিক করেন তাহলে এইটার টোটাল আউটপুটটা কিন্তু চলে আসবে। আচ্ছা, তারপর
এখন এখানে একটা বিষয় দেখেন, এখানে যে বিষয়গুলো আপনাদের ভুল হতে পারে সেটা হচ্ছে এখানে যে আমি লেভেল নাম্বারটা লিখলাম, একটু লক্ষ্য করি এই ব্যাপারটা, আমরা এটাকে আপনাদেরকে রান করেও দেখাবো। এই যে আমি লেভেল নাম্বারটা লিখলাম, এই লেভেল নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে, কারণ এই যে প্রিন্ট, আমরা কাকে প্রিন্ট করেছি? সামকে প্রিন্ট করেছি। কত নম্বর লেভেলে? 20 নাম্বার লেভেলে। এই যে লেভেল নাম্বারটা আপনাকে লিখতে হবে, মাস্ট বি। এখানে যদি আপনি লেভেল নাম্বার না লিখেন তাহলে আপনার অঙ্ক অবশ্যই ভুল। সো এখানে আমরা লেভেল নাম্বারটা লিখে দিলাম। এখন এই টোটাল যে প্রোগ্রামটা করলাম এটাকে আমরা একটু রান করে দেখি। সো আমি এখানে আগে থেকে প্রোগ্রামটাকে লিখে রেখেছি। সো আমরা এটাকে একটু জুম করি। সো দেখেন, এই যে আমি প্রোগ্রামটাকে আমি লিখে রেখেছি, একটু বোঝার চেষ্টা করি আমরা। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখন এটাকে আমরা কি করব? রান করব, করে দেখবো যে ব্যাপারটা কি হয়। আচ্ছা, সো এটাকে আমরা রান করব। সো একটু জুম আউট করে নিচ্ছি আমি। সো আমি এটাকে এভাবে জাস্ট রানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা কি করেছিলাম? এখানে আমরা n কে রিড করেছিলাম, মনে আছে আপনার? n কে আমরা কি করেছিলাম? রিড করেছিলাম। সো এখানে আপনাকে n এর একটা মান দিতে হবে, যে n এর মান কত হলে, n এর মান কত হলে আমরা এই টোটাল সিরিজটাকে নির্ণয় করব। যদি n সমান আমরা 10 ধরি, আমরা 10 ধরেছিলাম। সো আমরা এখানে একটু n সমান 10 ধরে নিই। সো আমরা এখানে জাস্ট লিখে নিব 10, তারপর আমাদের একটাই কাজ, এন্টারে প্রেস করে দেয়। এই যে দেখেন আমাদের আনসার কিন্তু চলে আসছে। এটাকে আমি একটু জুম আউট করি, জুম ইন করি। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন দশমিকের পরে কয় ঘর, একটু লক্ষ্য করি এই জায়গাটা, আমরা একটু লক্ষ্য করি। এই যে দেখেন এখানে 2টা ঘর স্পেস আছে। আমরা কি লিখেছিলাম? দেখেন আমরা এভাবে লিখেছিলাম ফরম্যাট, তারপর এই যে আমরা 2x দিয়েছিলাম, 2x দিয়ে আমরা কি লিখেছিলাম? সাম লিখেছিলাম। তারপর আমরা এখানে লিখেছিলাম 8.4। এখন এই ব্যাপারটাকে আমরা একটু ক্লিয়ার করব, এই ব্যাপারটাকে আমরা একটু ক্লিয়ার করব। দেখেন এই যে সাম, এই সামের আগে এখানে 2টা ঘর স্পেস দেয়া আছে, 2টা ঘর স্পেস। এই যে 2টা ঘর, এই 2টা ঘর হচ্ছে এখানে স্পেস দেওয়া আছে। তারপর আমরা বলেছিলাম যে 8টা ঘরে মান ছাপাবে, বাট দশমিকের পরে কয়টা ঘর থাকবে? 4টা ঘর থাকবে। এই যে দেখেন দশমিকের পরে কয় ঘর? 4 ঘর। সো এখানে দেখেন খুবই সহজ বিষয়, দশমিকের পরে কয় ঘর? 4 ঘর। তারপর দশমিক, এই যে দেখেন এখানে ফাঁকা আছে। এখানে ফাঁকা বলতে এখানে কয়টা ঘর আছে? এখানে আছে 3 দশমিক, এখানে আছে 3 দশমিক। কেন 3 দশমিক? কারণ আমরা বলেছিলাম আমাদের মানটা ছাপাবে 8 ঘরে, দশমিকের পরে থাকবে 4 ঘর, দশমিক হচ্ছে একটা ঘর, হলো 5টা ঘর, তাহলে থাকবে আরো কয়টা ঘর? 3টা ঘর। তাহলে এই যে এখানে থাকলো 3টা ঘর। এখন দেখেন এই যে এখানে যে স্পেসটা আছে, এখানে যে স্পেসটা আছে, আমরা যদি এখানে স্পেসটাকে বৃদ্ধি করে দেই তখন ব্যাপারটা কি হয়? দেখেন আমরা এটাকে একটু বৃদ্ধি করি। দেখেন এই যে আমাদের ফরম্যাট, দেখেন এই যে এখানে আমরা 2x লিখেছিলাম, মনে করেন আমি এখানে 2x না দিয়ে আমি 12x দিলাম, তার মানে স্পেস কিন্তু আর একটু বাড়লো। আর এখানে যদি আমি 8 না দিই, 8 না দিয়ে যদি মনে করেন এখানে আমি 20 দেই, 20, তখন কি হবে? এই যে আমি দিলাম, একটু লক্ষ্য করি আমরা 20। সো এটাকে আমরা এখানে একটু রান করে দেই, রান করে দিলাম। সো রান করলে অবশ্যই এখানে আপনাকে n এর মান ইনপুট করতে হবে। সো n এর মান হচ্ছে 10 দিলাম। দেখেন এই যে দেখেন মানটা একটু ভালো করে দেখেন, খুবই মজার জিনিস কিন্তু এটা। হ্যাঁ, এতটুকু থাকলে চলবে। দেখেন এখানে 12x, তার মানে 12টা ঘর ফাঁকা থাকবে। কার আগে? সামের আগে। দেখেন এটা কিন্তু সামের আগে। এই যে সাম, এই সামের আগে দেখেন এখানে 12টা ঘর ফাঁকা আছে, এখানে 12টা ঘর। দশমিকের পরে কয় ঘর থাকবে? 4 ঘর। কিন্তু মান প্রিন্ট করবে কয় ঘরে? 20 ঘরে। তার মানে আমাদের এরকম হবে ব্যাপারটা। আমরা যদি এটাকে আউটপুট নেই 1 2 3 4, তার মানে এখানে দশমিকের পরে 4 ঘর কত? 6 4 5 6। দেখেন 6 4 5 6, তারপর হচ্ছে দশমিক। আর এই যে এখানে যে জায়গা আছে, এখানে টোটাল হচ্ছে 5টা ঘর, 1 2 3 4 5। তাহলে এখানে আরো 15টা ঘর আছে। এখানে আর কয়টা ঘর আছে? 15টা ঘর আছে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখন গণন, এখানে 15টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ঘর আছে। দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এখানে স্পেসটা দ্বারা জাস্ট এই জিনিসটাকেই বোঝানো হয়। এখন এই ব্যাপারটাতে আপনি যেভাবে স্পেস দিবেন, আপনার মানে আপনি ফরম্যাটটাকে যেভাবে দিবেন আপনার আউটপুটটা ঠিক সেভাবেই আসবে। এখন কিছু ভুল আছে যেগুলো আপনার হতে পারে, চলুন আমরা একটু দেখি। মনে করেন আপনি এখানে লেভেল নাম্বার দিলেন না, যেটা আমি একটু আগে দেই নাই। এখন যদি আপনি লেভেল নাম্বারটা না দেন তখন কি হয় চলেন দেখি। মনে করেন আপনি প্রোগ্রামিং এর মধ্যে এইটাকে বাদ দিয়ে দিলেন, দিয়ে আপনি কি করলেন? এটাকে রান করে দিলেন, দিলাম রান করে। এই যে দেখেন এইরকম, এটা আপনার আসবেই না আনসার, এই যে দেখাবে এরকম ফেল দেখাবে।
আপনার লেভেল নাম্বার মাস্ট বি দিতে হবে, এটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। তারপর আপনি আরো ভুল হতে পারে, যেমন আপনি ফরম্যাট বানান ভুল করছেন, ওইটাও আপনার আনসার আসবে না। আবার আপনার প্রিন্ট বানান ভুল করছেন, আনসার আসবে না। কন্টিনিউ বানান ভুল করেছেন, আনসার আসবে না। আপনার বানানগুলো 100% অ্যাকুরেট হতে হবে, প্রোগ্রামিং পুরোপুরি ঠিকঠাক হতে হবে, তাহলে আপনার আনসার ভালোভাবে চলে আসবে। সো আমরা আশা করি আমরা এই কনসেপ্টটাকে একেবারে প্রোগ্রামিং এর মাধ্যমে একেবারে ডিটেইলস বুঝতে পেরেছি। এরপরে যদি আপনি না বোঝেন প্রশ্ন করবেন। এবং আপনারা এখানে একটা কাজ আছে, আমি আপনাদেরকে একটা কাজ দেই, আপনারা এই প্রোগ্রামটা নিজে নিজে করবেন। এই প্রোগ্রামটা আপনারা নিজে নিজে করবেন। 1/4 এইটা আপনারা নিজে নিজে করবেন, ঠিক আছে। প্রথমে যদি মাইনাস হয় তাহলে আপনাকে এখানে কে সমান -1 ধরতে হবে, বাকি সব সেম থাকবে, আপনার আনসারটা করে দেখাবেন। আশা করি ক্লিয়ার। এখানে দেখেন, এখানে দশমিকের পরে 4 গড় মান ছাপাবে 20 করে, এখানে 12টা গড় ফাঁকা থাকবে, এইগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি আপনাদেরকে। এখানে এটাকে আমরা ঠিক করে দিই। এখানে আমাদের লেভেল নাম্বার ছিল কত, 20। এখন দেখেন, আমরা যে ব্যাপারটা আগে বলেছিলাম যে যদি আমরা এখানে 4 থেকে কম দেই তখন কি হয়। সো আমি এখানে ধরে নিলাম, এখানে আমরা দিলাম 3। কত দিলাম, 3। এখন এটাকে আমরা একটু রান করি, দেখি কি আসে। রান করি আমরা, দেখেন এই যে দেখেন এভাবে আসবে, স্টার মার্কস দেওয়া আসলো, দেখছেন এই যে সাম সমান কি আসছে, স্টার। এর মানে কি জানেন, এর মানে হচ্ছে যতগুলো গড় আমাদের প্রয়োজন ততগুলো গড় আমরা রাখি নাই। অর্থাৎ আমরা বলেছি যে দশমিকের পরে 4 গড় থাকবে, কিন্তু আমরা গড় দিয়েছি 3টা। মনে করেন আমাদের গড় আছে 3টা, কিন্তু আপনাকে বলা হয়েছে দশমিকের পরে 4 গড়। তার মানে দশমিকের পরে যদি আমরা 4 গড় দিতে চাই, মনে করেন 1টা 2টা 3টা, আরেকটা গড় দরকার, তারপর দশমিকের জন্য আরেকটা গড় দরকার। তার মানে এরকম করা যাবে না, এরকম করলে আপনার আনসার অবশ্যই ভুল আসবে। এখানে যত থাকবে তার থেকে মিনিমাম একটা বেশি আপনাকে দিতে হবে। যদি 4 দশমিক পর্যন্ত বলে তাহলে আপনি এখানে 5 দিতে পারেন, 5 দিলে কিন্তু সমস্যা নাই। দেখেন 5 যদি আমরা দেই তখন কি হয়, যদি 5 দেই তাহলে কি হয়। সো আমরা এখানে ইনপুটটা মাস্ট বি দিতে হবে। দেখেন যদি আমরা 5 দেই তাহলে হবে, এখানে কোনো গ্যাপ থাকবে না, 4 গড় আর এই হচ্ছে 1 গড় 5 গড়। দেখেন এটাকে আমি একটু জুম, এই যে দেখেন 4 গড় আর 1 গড় হচ্ছে 5 গড়, মানে এই হচ্ছে আমাদের 4 গড় আর এই দশমিক হচ্ছে 1 গড় 5 গড়। এখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই, এখানে কোনো ফাঁকা জায়গা নাই, ঠিক আছে। আর এই যে 12x, এখানে কিন্তু 12টা গড় ফাঁকা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ডিটেইলস। আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এরপরও যদি না বুঝেন বা কোনো ডাউটস অথবা কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।